নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে দারুণ রোমাঞ্চিত অভিষেকের অপেক্ষায় থাকা তাসকিন। বাংলাদেশের ব্যাপারে সতর্ক ব্ল্যাক ক্যাপরা। টেস্ট সিরিজেও টাইগারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মন্তব্য সাবেক কিউই অলরাউন্ডার স্কট স্টাইরিসের। বাউন্সি উইকেটে খেলা বাংলাদেশের জন্য হবে চ্যালেঞ্জিং। ফিফা বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা। 2026 সাল থেকে 32 দলের পরিবর্তে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48 দলের অংশগ্রহণে। লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ষসেরা কোচ লিস্টারের ক্লদিও রানিয়েরি। এবং প্লে অফে অংশ না নেয়ায় প্রিমিয়ার লিগ ফুটবল থেকে অবনমিত ফেনী সকার ও উত্তর বারিধারা। বাহুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় সিদ্ধান্ত, 2 ক্লাবকে 5 লাখ টাকা করে জরিমানা। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেট। সাদা পোশাকে বাংলাদেশের হয়ে টেস্টে প্রতিনিধিত্ব করবেন পেসার তাসকিন আহমেদ। ব্যাপারটা যেন তার কাছে এখনো স্বপ্নের মতো। স্বপ্ন পূরণের সাথে তাসকিনের সংকল্প কঠিন কন্ডিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে দলীয় ফলাফলে ইতিবাচক দৃষ্টান্ত রাখা। অন্যদিকে বাংলাদেশের ব্যাপারে সতর্ক অভিজ্ঞ কি ব্যাটসম্যান রস টেইলর। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। 2.5 বছর আগের কথা, কৈশোর পেরিয়ে কেবল তারুণ্যের ছাপ পড়েছে চোখে মুখে। সেই বয়সে ওয়ানডে অভিষেক হলো মিরপুরের হোম অফ ক্রিকেটে। প্রতিপক্ষ ভারতের দৈত্যর মতো উঁচু ব্যাটিং লাইন আপ তছ নচ করে দিলেন তাসকিন আহমেদ। সেই দিন থেকে দেশের সীমানা পেরিয়ে তাসকিনের নামটা ছড়িয়ে পড়ল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে। সীমিত ওভারের ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠা সেই ছেলেটি এবার খেলবে সাদা পোশাকের এলিট ক্রিকেট। যে কোনো ক্রিকেটারের যা মহাস্বপ্ন, তাই কিনা তাসকিনের রোমাঞ্চটা আকাশ ছোঁয়া। দেখা যেত ওয়ানডে সিরিজ বা টি-20 সিরিজ শেষ হলে সবসময় আমি চলে যেতাম। তো এবার আসলে আল্লাহর রহমতে থাকার সৌভাগ্য হয়েছে। তো যদি আমি সুযোগ হয়, আমি আমার সেরাটা দিব এবং আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে আমি আশা করছি। একটা টেস্ট খেলেই বন্ধ হয়ে যাওয়া এটা কোনোই না। চ্যালেঞ্জটা এটাই যে যাতে সামনের সুযোগ পাই, কনসিস্টেন্টলি খেলতে পারি। অন্যদিকে সীমিত ওভারে 2 সিরিজ জয়ে আকাশে উঠছে স্বাগতিক নিউজিল্যান্ড। এবার টেস্ট সিরিজ, যে ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে সব দিক থেকে যোজন এগিয়ে কিউইরা, কিন্তু তারপরও মাটিতে পা রাখছেন অভিজ্ঞ রস টেইলর। বাংলাদেশ গত কয়েক বছর ধরেই ভালো খেলছে, তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এখানকার উইকেট পেসারদের সাহায্য করে থাকে। তাদের বেশ কিছু পেসার আছে যারা খুবই ভালো বোলিং করে। নিউজিল্যান্ডের অন্য সব ভেন্যুর তুলনায় ওয়েলিংটনে বাতাস অনেক বেশি। উইকেট সীমারদের হয়েই কথা বলে। ব্যাপারটি জানা এই স্পিড স্টারের। বাতাসে যেরকম ডিসঅ্যাডভান্টেজ আছে, আবার অ্যাডভান্টেজও আছে। তো এই বাতাসের ফরে বল করলে অনেক সময় সুইং করে, তো আবার বাতাসের এগেনস্টে বল করতে অনেক সময় কষ্ট হয়। তো দুইটাই আছে। তো অ্যাডজাস্ট যে যত তাড়াতাড়ি করতে পারবে সে তত ভালো পারফর্ম করতে পারবে। রঙিন পোশাকে স্বপ্নের অভিষেকের পর এবার সাদা পোশাকে অভিষেকটাও স্মরণীয় করে রাখার দীপ্ত প্রতিজ্ঞা বাংলাদেশের এই ফাস্ট বোলারের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। ওয়ানডে আর টি-20-র পর টেস্ট সিরিজে বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চের বাড়তি বাউন্সি উইকেটে খেলা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন তিনি। মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডারের সাক্ষাৎকারের বিস্তারিত নিয়ে হুমায়ুন কবির রোজের আরও একটি প্রতিবেদন। 2014 সাল থেকে এ পর্যন্ত 14টি টেস্ট খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 4 হারের বিপরীতে 4 জয় আর 6 ড্র। গেল 2 বছরে এলিট ক্রিকেটে টাইগারদের পারফরমেন্স। কমাস আগে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক বিজয় সাদা পোশাকে, কিন্তু টেস্টের এই অর্জনের গল্পগুলো তো দেশের মাটিতে। নিউজিল্যান্ডে আসার পর থেকে রঙিন পোশাকে স্রোতের বিপরীতে বাংলাদেশের পারফরমেন্স। তাই টেস্ট সিরিজের আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের সতর্ক করলেন সাবেক এই কিউই অলরাউন্ডার।
The conditions will be very different to what you find back in Dakar or Chittagong. So দেখো, চট্টগ্রাম কিংবা ঢাকায় কিন্তু টেস্ট সিরিজ হবে না। ওয়েলিংটন আর ক্রাইস্ট চার্চে খেলা হবে, যেখানকার উইকেট দারুণ বাউন্সি আর সুইমিং। তাই তোমাদের ব্যাটসম্যানরা আরো দায়িত্ব নিয়ে এবং বুঝে শুনে খেলতে হবে। ওয়েলিংটনে বেশ বাতাস থাকবে, ওই সুবিধাটা নিতে চাইবে স্বাগতিক বোলাররা। সেক্ষেত্রে ওয়েলিংটনের উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে মানিয়ে নিয়ে খেলা। I think there'll be a chance to win. নিউজিল্যান্ডের হয়ে 13 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা স্কট অবশ্য শুধু সতর্ক করেননি, পরামর্শও দিলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। To do well is one of two ways. You can go like Brendan McCullum. ইতিবাচক ফল পেতে দুটি মাধ্যম হতে পারে। এক, ব্র্যান্ডন ম্যাককালামের মতো আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের মানসিক শক্তি গুঁড়িয়ে দেয়া, নয়তো বলের মেরিট বুঝে ধৈর্য নিয়ে ব্যাটিং করা। এই দুই মাধ্যম ব্যবহার করতে পারে তোমাদের ব্যাটসম্যানরা। তবে হ্যাঁ, মাঝামাঝি অবস্থানে যেন তারা না যায়। Or very good defensively, not one in the middle. টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য একরকম অগ্নি পরীক্ষা হলেও টাইগারদের সম্ভাবনার কথাও বলছেন এই কিউই সাবেক অলরাউন্ডার। They'll have a lot of bounce. তোমাদের পেস বোলিং বিভাগ দারুণ, তাসকিন রোবেলদের মতো বোলার আছে। তাই উইকেটে যেহেতু বাউন্স আর সুইং থাকবে, সেই সুযোগ তোমাদের বোলাররা নিতে পারলে নিউজিল্যান্ডকে অল্প রানে আটকাতে পারবে। আর সেক্ষেত্রে বাংলাদেশ দারুণ কিছু করে দেখালে আমি অবাক হব না। So I expect Wellington and Christchurch able to get their one boundary and রঙিন পোশাকে অনেক স্বপ্নের মৃত্যু ঘটার পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক হাতে গোনা হয়তো কজন হবে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট পিয়াসীরা তো স্বপ্নবাজ, কারণ টাইগাররা যে তাদের স্বপ্ন সারথি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, অকল্যান্ড, নিউজিল্যান্ড। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের খবর। 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে কক্সবাজার পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। কক্সবাজার পৌঁছেই অনুশীলন করেছে প্রোটিয়া নারীরা। আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মোতায়েন করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2015 সালের অক্টোবরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা নারী দলের সিরিজ হওয়ার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে সফরটি পিছিয়ে দেয় প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এরপর নভেম্বরের শুরুতে পুনরায় তারিখ নির্ধারণ করলেও ক্রিকেটারদের ব্যক্তিগত কারণ দেখিয়ে সফরটি বাতিল করে দক্ষিণ আফ্রিকা। তবে এবার যথাসময়ে বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল, কিন্তু ঘুরে ফিরে আসছে নিরাপত্তার বিষয়টি। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারে, তাই সিরিজকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও বিসিবি। স্বাগতিক ও সফরকারী দলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি থাকবে র্যাব, বিজিবি ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। খেলোয়াড়দের সম্ভাব্য যাতায়াতের স্থানেও থাকবে নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া খেলা চলাকালীন স্টেডিয়াম ও এর পার্শ্ববর্তী এলাকাতেও মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 500 সদস্য। বিভিন্ন আসার জন্য আমরা জিরো ট্রাফিকের ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের কনভয় রয়েছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে বিজিবি থেকে আমরা ডগ স্কোয়াডের মাধ্যমে আমরা সুইপিং করেছি। প্রয়োজনে আমরা র্যাবের সহায়তা এবং আমাদের এমনকি আর্ম ফোর্সেস ডিভিশনের সহায়তা আমরা এখানে গ্রহণ করব। এর আগেও শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ সহ হয়েছে নারী দলের অনেক সিরিজ। তাই অন্যান্য সিরিজের মতো আসন্ন 5 ম্যাচের ওয়ানডে সিরিজটিও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা বিসিবির। আশা করছি যে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট, যে 5টি দিন আমাদের এখানে খেলা হবে, আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্ট আমরা করতে পারবো এবং নিরাপত্তা বিষয়ে সার্বিক ব্যবস্থা অলরেডি আপনারা দেখেছেন গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। সময় সংবাদ, কক্সবাজার। এবার আন্তর্জাতিক ফুটবল প্রসঙ্গ। ফিফার কাউন্সিলে সদস্যদের সর্বসম্মতিতে বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাব পাশ হয়েছে। এর ফলে 2026 সাল থেকে 32 দলের পরিবর্তে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48টি দলের অংশগ্রহণে। 21 শতাব্দীর ফুটবলকে এগিয়ে নিতে এই সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে কাউন্সিল সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিশ্বকাপে দল বাড়ানো হবে কি হবে না এই নিয়ে চলছিল নানান আলোচনা সমালোচনা। দল বাড়ানোর পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছিলেন সাবেক ফুটবলাররা সহ সংশ্লিষ্ট অনেকে। বিতর্কটা অবশ্য আরো পুরনো। দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারের সময় থেকেই চলছিল দল বাড়ানোর গুঞ্জন। এত সব কিছুর মধ্য দিয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হলো 2026 বিশ্বকাপ হবে 48টি দেশের অংশগ্রহণে। ফিফার 37 কাউন্সিলকে দেওয়া হয়েছিল 3টি প্রস্তাব। 48, 40 অথবা বর্তমান ফরম্যাটের 32 দল নিয়েই হবে বিশ্বকাপ। সর্বসম্মতিক্রমে 48 দেশের বিশ্বকাপের পথেই হাঁটছে ফিফা।
1998 সাল থেকে 32টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে আসছে ফিফা বিশ্বকাপ। তার আগে 24টি দল নিয়ে হতো ফুটবলের সর্বোচ্চ আসরটি। এবারের সিদ্ধান্তটি কার্যকর হবে 2026 সাল থেকে। 48টি দল 16টি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে অংশ নেবে। প্রতিটি গ্রুপে শীর্ষ দুটি দল খেলবে 32 দলের নকআউট পর্বে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা, সাবেক স্প্যানিশ অধিনায়ক কার্লোস পুয়োল ও পর্তুগিজ কোচ হোসে মরিনহো সবাই একযোগে 48 দেশের বিশ্বকাপে সমর্থন করেছেন। তবে মতামত এসেছে এর বিপক্ষেও। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কার্ল হেঞ্জ এর তীব্র বিরোধিতা জানিয়েছেন। ফুটবলের রাজনীতি ও ব্যবসাকে প্রাধান্য দেওয়া উচিত নয় বলেই মন্তব্য করেছেন তিনি। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন, ফুটবলের জন্য এমন সিদ্ধান্ত যুগান্তকারী। অবশেষে আমরা এমন একটি সিদ্ধান্তে আসতে পারলাম যা ফুটবলের বিশ্বায়নে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলে আরো 16টি দেশ বিশ্বকাপ খেলার সুযোগ পাবে, যাদের অনেকেই হয়তো কখনো বিশ্বকাপ খেলার স্বপ্নই দেখেনি। আমরা ফুটবলকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। এটি শুধুমাত্র ইউরোপিয়ান কিংবা দক্ষিণ আমেরিকান খেলা নয়, ফুটবল বৈশ্বিক, ফুটবল সার্বজনীন। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জিতলেন 2016 সালের ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। আর বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিস্টার সিটির ক্লদিও রানিয়েরি। সেরা গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন মালয়েশিয়ার ফাইজ সুব্রি। ফিফা সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখের টিপিসি স্টুডিও বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ফরাসি তারকা আতোয়া গ্রিজম্যানকে। রোনালদোর ঝুলিতে যেখানে পড়েছে 34.54% ভোট, সেখানে মেসি পেয়েছেন 26.42% ভোট। আর গ্রিজম্যান তো একেবারে পাত্তাই পাননি। 7.53% ভোট পাওয়া এই ফুটবলার রোনালদো মেসির গ্রহণযোগ্যতার সামনে যেন ছিলেন অনেকটাই অসহায়। ফলে নিজের ক্যারিয়ারে ফিফার দেয়া চতুর্থবারের মতো এই বিশ্বসেরা স্বীকৃতি অর্জনে একেবারে সমস্যাই হয়নি CR7-এর। এছাড়া বর্ষসেরা নারী ফুটবলার হবার দৌড়ে অবশ্য যুক্তরাষ্ট্রের কার্লি লয়েডের সঙ্গে সমান তালে লড়েও হেরেছেন ব্রাজিলের কিংবদন্তি মার্তা। লয়েডের প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল 20.68%। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবচেয়ে চমক জাগিয়েছে অবশ্য পুস্কাস অ্যাওয়ার্ড। বিশ্বের খ্যাতনামা সব ঘরোয়া লিগগুলো পাশাপাশি ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বেস্ট অ্যাওয়ার্ড জিতে আনন্দের জোয়ারে ভাসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই পুরস্কার জয়ের ব্যাপারে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানালেন CR7। নতুন বছরেও এই সাফল্য ধরে রাখতে চান তিনি। এদিকে পুরস্কার জিততে না পারলেও রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন আতোয়া গ্রিজম্যান। আর বেস্ট কোচের পুরস্কার পাওয়া রানিয়েরি এই অর্জনের কৃতিত্ব উৎসর্গ করেছেন লিস্টার সিটির সব ফুটবলারকে। দুর্দান্ত, অসাধারণ, অনন্য এমন শত উপমা সমান সফল রোনালদো। তাই তো ফিফার সদস্যভুক্ত দেশগুলোর অধিনায়ক, কোচ ও সাংবাদিকদের ভোটে বেস্ট ফুটবলারের পুরস্কার গেছে রোনালদোর কাছেই। এমন অর্জনের পরও এমন স্বপ্নের মতো পার করতে চান তিনি। সবাইকে অনেক ধন্যবাদ। বর্ষসেরা পুরস্কার জিতবো এটা আমার আগে থেকেই বিশ্বাস ছিল। যখন আপনি একটি বছর দুর্দান্ত খেলবেন তখন এমন পুরস্কারের প্রাপ্তিটা আরো বেশি আনন্দের হবে। আমি খুব খুশি। নতুন বছরও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমি। রোনালদোর মতো এত বড় তারকা নন, তবুও বেস্ট ফুটবলার জয়ের শীর্ষ 3-এ ছিলেন আতোয়া গ্রিজম্যান। 7.53% ভোট পেয়ে তৃতীয় হলেও রোনালদোকে শুভেচ্ছা জানাতে ভোলেননি এই ফরাসি ফুটবলার। আমি জানতাম পুরস্কারটা রোনালদোই জিতবে। ওকে অভিনন্দন। ভবিষ্যতে নিজের কাজের প্রতি আরো মনোযোগী হতে চাই আমি। ছেড়ে ধরেছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের অধিনায়ক কার্লি লয়েড। বেস্ট নারী ফুটবলারের পুরস্কার জয় তার আগামীর পথ চলাকে আরো সুন্দর করবে বলেই জানান তিনি। এই পুরস্কার আমাকে মনে করিয়ে দেবে আমার ভবিষ্যৎ দায়িত্বের কথা। আমি পিছিয়ে পড়তে চাই না। নারীদের ফুটবলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই আমি। এদিকে লিস্টার সিটির হয়ে রূপকথা রচনা করা রানিয়েরি বর্ষসেরা কোচের পুরস্কার জয়ের কৃতিত্বটা উৎসর্গ করলেন পুরো দলকে। এই অর্জন আমার একার নয়, এটা সবার সম্মিলিত চেষ্টার ফলেই ইতিহাসে প্রথমবারের মতো EPL এর শিরোপা জিতেছে লিস্টার। ভেঙেছে মিলন মেলা। আগামী বছর আবারও নতুন কারোর অর্জনকে সম্মান জানাতে জুরিখে বসবে বর্ষসেরাদের বরণের আসর। পারভিন আক্তার, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল BPL এর প্লে অফের ম্যাচে অংশগ্রহণ না করায় সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারাকে 5 লাখ টাকা করে জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। ডিসিপ্লিনারি কোডের 52 নম্বর ধারা অনুযায়ী এই জরিমানা 30 জানুয়ারির মধ্যে হিসেব শাখায় জমা দিতে হবে। পাশাপাশি সাথে অংশ না নেয়া ম্যাচ দুটি থেকে কোনো পয়েন্টও পাবে না দুদলের কেউই।
বাফুফের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনীকে 2015-16 মৌসুম থেকে রেলিগেটেড করা হয়েছে। ফলে 2016-17 মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে হবে তাদের। এদিকে চ্যাম্পিয়নশিপ লিগ চলাকালীন মাঠে বিশৃঙ্খলা করায় চ্যাম্পিয়ন ফকিরাপুলকে 1 লাখ টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে তাদের। এবার দেশের হকির খবর। আর্থিক জটিলতার কারণ দেখিয়ে শুরু হয়নি জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। মঙ্গলবার বিকেএসপিতে জাতীয় দলের পূর্ব নির্ধারিত ক্যাম্প অনুষ্ঠিত হবার কথা থাকলেও বকেয়া টাকা পরিশোধ না করায় জাতীয় দলকে স্থান দিতে অপারগতা প্রকাশ করে বিকেএসপি কর্তৃপক্ষ। তাই কোচ মাহবুব হারুনের অধীনে ঢাকাতেই শুরু হয়েছে ক্যাম্প। তবে কোচ ও খেলোয়াড়দের আশা শীঘ্রই সমস্যার সমাধান হবে। আগামী মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 এর খেলা, যেখানে অংশ নিবে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও 7টি দল। এই টুর্নামেন্টের মাধ্যমে ঠিক করা হবে 2018 বিশ্বকাপের চূড়ান্ত দেশসমূহ। স্বাগতিক ও মহাদেশীয় চ্যাম্পিয়ন ছাড়াও যেখানে অংশ নিবে ওয়ার্ল্ড হকি লিগের গ্রুপ সেরা দলটি। তাই তো রাউন্ড 2 কে সামনে রেখে সাভারের বিকেএসপিতে মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ছিল জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প। কিন্তু পূর্বের বকেয়া বিল পরিশোধ না করায় জাতীয় দলকে অনুশীলনের অনুমতি দেয়নি বিকেএসপি কর্তৃপক্ষ। তাই তো দেশি কোচ মাহবুব হারুনের অধীনেই মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করেছে অসীম আশরাফুলরা। আগের দলের 18 জনের সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আরো 10 জন। প্লেয়ারদেরকে বিকেএসপিতে রিপোর্ট করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি বিকেএসপি আমাদেরকে রুম বরাদ্দ দিতে পারে নাই। ভালো লাগে দেখে ন্যাশনাল টিমের সাথে আছি। যদি কখনো মূল দায়িত্ব আবার দেয় ফেডারেশন তাহলে আবার নিব। ওয়ার্ল্ড হকি লিগের আগে জার্মানি ও পোল্যান্ডে গিয়ে 3 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ। ফলাফল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন লাল সবুজের প্রতিনিধিরা। তাই তো কথা ছিল ঘরের মাঠে রাউন্ড 2 এর আগে দক্ষিণ আফ্রিকায় কয়েক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গে বেশ কিছু প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তবে ফেডারেশনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে শঙ্কার মুখে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর। এছাড়া প্রশ্ন আছে রাউন্ড 2 এর সফল আয়োজনের ব্যাপারেও। আশা করি যে এই কয়েকদিন যেটা আমাদের সময় আছে আমরা যদি ক্যাম্পটা কন্টিনিউ করতে পারি এবং আগের মতো হংকংয়ে যাওয়ার আগে যে আমরা প্র্যাকটিস ম্যাচগুলো খেলতে পারছি বাইরে, যদি আমরা সাউথ আফ্রিকায় ম্যাচ খেলতে পারি তাই এটা আমাদের জন্য সবচেয়ে ইমপ্রুভমেন্ট হবে এবং আমাদের টিমের জন্য ভালো হবে। বিকেএসপির সঙ্গে হকি ফেডারেশনের আর্থিক বিষয়টি মিটমাট হওয়ার আগ পর্যন্ত ঢাকাতেই চলবে জিমি আশরাফুলদের অনুশীলন ক্যাম্প। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। বেসরকারি উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো আন্তর্জাতিক মানের গলফ একাডেমি। দেশের গলফে সূচনা হবে নতুন যুগের, প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের খবর। 27তম জাতীয় নারী হ্যান্ডবলের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও বিজেএমসি। সেমিফাইনালে বাংলাদেশ পুলিশকে হারিয়ে আনসার এবং ঢাকা জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বিজেএমসি। দুদলেরই লক্ষ্য ভালো খেলে শিরোপা নিজেদের করে নেয়া। বুধবার এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেল 3:30টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। কদিন আগেই বাংলাদেশ পুলিশকে হারিয়ে জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তোলে বাংলাদেশ আনসার। এবার জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপেও শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ আনসারের মেয়েরা, যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে বিজেএমসিকে। গেল আসরেও এই দুদলই খেলেছিল ফাইনাল, এবারও ঘটতে যাচ্ছে তার পুনরাবৃত্তি। পুরো আসরে দাপট দেখানো বিজেএমসি সেমিফাইনালে ঢাকা জেলাকে 32-8 গোলে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল। তাই পুরো আসরের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে এবারও শিরোপা নিজেদের কাছে রাখতে চায় আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ওদের সাথে আমাদের অনেকটাই ভালো ফাইট চলে। শেষ ফিনিশিং এ দেখা যায় ম্যাক্সিমাম সময় আমরা বিজেএমসি উইন করি। আমরা এখন প্র্যাকটিস করতেছি না কেন, আরো করলে আরো একটু ভালো হবে। সব মিলে বাট অনেকটাই ভালো। এদিকে প্রথম সেমিফাইনালে অনেকটা একপেশে হলেও বাংলাদেশ পুলিশ ও আনসারের দ্বিতীয় সেমিফাইনাল ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শুরু থেকে অনেকটা অগোছালো হয়ে খেললেও প্রথমার্ধ শেষে 14-10 গোলে এগিয়ে থাকে বাংলাদেশ আনসার। বিরতির পর ফিরে অবশ্য খেলা গুছিয়ে নিতে সময় নেয়নি গেল আসরের রানার্স আপরা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত 26-24 গোলের জয় নিয়ে ফাইনালের মঞ্চে পা রাখে ময়নারা। জয়ের ছক কষার পাশাপাশি আনসার অধিনায়কের দাবি দেশের হ্যান্ডবলকে এগিয়ে নিতে বাড়ানো হোক ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন। ডিফেন্সে অফেন্সে যে সমস্ত টেকনিক কোচ আমাদের শিখাইছেন সেগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের টিম বের হয়ে আসবে এবং আমরা ভালো করব। যত বেশি খেলা পড়বে তত প্লেয়ার পাওয়া যাবে এবং তত ভালো প্লেয়ার বের হয়ে আসবে। আপনার জেলা পর্যায় থেকে টিম আসবে, তাদের মধ্যে
থেকে 1-2 জন তো অবশ্যই ভালো খেলবে, সেই প্লেয়ারগুলোকে বাছাই করে একসাথে একটা টিম করা যাবে, এইভাবে তারা উঠে আসবে এবং এইভাবে অনেক ডেভেলপ হবে। দু দলের ফাইনালের আগে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ পুলিশ ও ঢাকা জেলার মধ্যে। গর্জনা মুমু, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের গলফ একাডেমি। বাংলাদেশের গলফারদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই একাডেমির সঙ্গে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি গলফার ডেভিড লিড বেটার। এই একাডেমির মধ্য দিয়ে বাংলাদেশের গলফে নতুন যুগের সূচনা হবে, এমনটাই মনে করছে লিড বেটার গলফ একাডেমির সংশ্লিষ্টরা। বাংলাদেশে ক্রিকেট ফুটবলের মতো জনপ্রিয় নয় গলফ খেলা, তবে বর্তমান সময়ে দর্শকপ্রিয় এসব খেলার পাশাপাশি গলফও জায়গা করে নিচ্ছে উদীয়মান প্রজন্মের কাছে। নানা প্রতিকূলতার পরেও গলফে অংশগ্রহণ দেখার মতো। বাংলাদেশের ইতিহাসে অ্যাথলিট হিসেবে এবারই প্রথম অলিম্পিকে সরাসরি অংশ নিয়েছে গলফার সিদ্দিকুর রহমান। মূলত সিদ্দিকুরের হাত ধরেই আজ বাংলাদেশে গলফ পেয়েছে জনপ্রিয়তা। দেশি বিদেশি বিভিন্ন টুর্নামেন্টে সিদ্দিকুর সহ অন্য গলফাররা অংশ নিয়ে উজ্জ্বল করেছে দেশের ভাবমূর্তি, যার ফলে সাম্প্রতিক সময়ে অনেকেই এগিয়ে আসছে গলফের উন্নয়নে। দেশের খ্যাতিমান গলফার সিদ্দিকুর রহমানের উত্তরসূরিদের জন্য কুর্মিটোলা গলফ ক্লাবে উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের লিড বেটার ইনডোর গলফ একাডেমি। এই একাডেমির যাত্রার মধ্য দিয়ে দেশের গলফের সূচনা হলো নতুন যুগের। এর মাধ্যমে নতুন গলফার উঠে আসবে বলে মনে করছেন একাডেমির চেয়ারম্যান। যারা ট্যালেন্টেড ইয়াং গলফার আছে বা যারা আন্ডার প্রিভিলেজ, তাদেরকে আমরা যেটা অলরেডি হি হ্যাজ ডিক্লেয়ার্ড, উই উইল গিভ ফ্রি লেসন, ডিসকাউন্টেড লেসন। এই একাডেমিটা কিন্তু কাজ করবে কিন্তু ওটার জন্য সেলফ সাস্টেনিং ওতে কাজ করবে, বাট উইল সাপোর্ট এভরিওয়ান যার গলফ শেখার এবং খেলার এবং এটিকে ক্যারিয়ার হিসেবে আগ্রহ আছে। গলফের প্রতি ভালোবাসা থেকে কিংবদন্তি গলফার লিড বেটার বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন গলফ নিয়ে। ভারত, কোরিয়া সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে তার একাডেমি। বাংলাদেশের গলফারদের মধ্যে সম্ভাবনা দেখে যুক্ত হয়েছেন এই ব্রিটিশ। জানালেন যে কোনো ব্যাপারে পাশে থাকবেন বাংলাদেশের। গলফের প্রতি ভালোবাসা থেকে আমি বিভিন্ন দেশে গলফ নিয়ে কাজ করছি। বাংলাদেশের গলফারদের মাঝে অনেক সম্ভাবনা রয়েছে, তাদের ভালোভাবে পরিচর্যা করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফল আনতে পারবে। আমি আশা করি এই একাডেমির মধ্য দিয়ে দেশের গলফাররা নিজেদের মান উন্নয়নের সুযোগ পাবে। এই একাডেমিতে রয়েছে উন্নত মানের প্রযুক্তি সম্পন্ন সরঞ্জাম, যেখানে দেশীয় প্রশিক্ষকদের পাশাপাশি থাকবে মানসম্পন্ন বিদেশি প্রশিক্ষক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ফুটবল বাজারে ক্লাব ছাড়ার গুজবের মধ্যেই কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির সাথে চুক্তি নবায়ন করতে আগ্রহী সিরিয়া চ্যাম্পিয়ন ইউভেন্টাস। তবে শেষ পর্যন্ত তাকে রাজি করাতে না পারলে বিকল্প হিসেবে ম্যান সিটি কোচ দিয়েগো সিমিওনের লক্ষ্য 52 কোটি। ইতালিয়ান ক্লাবটিতে অ্যালেগ্রির মেয়াদ শেষ হবে 2018 সালে। তবে এর মধ্যেই গুঞ্জন উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিচ্ছেন তিনি। তবে অ্যান্তোনিও কন্তের বিদায়ের পর ইউভেন্টাসকে দুটো সিরিয়া সহ 5টি ট্রফি জেতানো অ্যালেগ্রিকে রেখে দিতে চায় ইউভেন্টাস। তারপরও শেষ পর্যন্ত তিনি রাজি না হলে দিয়েগো সিমিওনের দিকে হাত বাড়াবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এদিকে নিজের বিদায়ের গুজবে বেশ বিরক্ত অ্যালেগ্রি। তিনি জানিয়েছেন ইতালিতে সময়টা বেশ উপভোগ করছেন তিনি। আবারও স্বাগত খেলার সময়ে। নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিকে বিশ্রামে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নতুন অধিনায়ক করা হয়েছে ফারহান বেহারদিনকে। আগামী 20 জানুয়ারি সেঞ্চুরিয়ানে শুরু হবে প্রথম টি-20 ম্যাচটি। দক্ষিণ আফ্রিকা দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন 6 ক্রিকেটার। টানা সিরিজের ধকলের কারণে ডু প্লেসির সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে আমলা, জেপি ডুমিনি, ডিকক ও রাবাদাকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়া ডিভিলিয়ার্স ও মর্নে মর্কেল ফিরবেন টি-20-তে। এছাড়া দলে আছেন ডি ব্রুইন, রেজা হেন্ড্রিক্স, হেইনো কুন, মঙ্গালিসো, লুঙ্গি এনগিদি, পেটারসন, ফেলুক ওয়ে, পার্নেল ও স্ন্যাটস। দল থেকে বাদ পড়েছেন কাইল অ্যাবট, ডেভিড ওয়াইস ও রিলে রুশো। ফুটবল নিয়ে নানা কসরত দেখানোয় পারদর্শী মাগুরার আব্দুল হালিম। ফুটবল নিয়ে 2টি বিশ্ব রেকর্ড গড়া হালিম এবার তার পায়ের জাদু দেখালেন ঝিনাইদহে। দেশব্যাপী 3 দিনের উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে তিনি প্রদর্শন করেন তার ক্রীড়াশৈলী। বল হাতে নিয়ে জার্সি পাল্টানো, বল হাতে সাইকেল চালানো, 2টি বলের ওপর দাঁড়িয়ে থাকা, স্থানীয় দর্শকদের হাততালির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে হেড দেওয়া সহ 16 প্রকারের নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। 2011 সালে বল মাথায় নিয়ে টানা 15.2 কিলোমিটার হেঁটেছিলেন হালিম। এরপর 2015 সালের নভেম্বরে তিনি আরও একটি বিশ্ব রেকর্ড গড়েন।
আবহাওয়া হিমাঙ্কের নিচে, আর যে পুলে সাঁতার কাটতে হবে সেই পানির তাপমাত্রা মাত্র 2.5 ডিগ্রি সেলসিয়াস। এমনই বরফ শীতল পানিতে গেল 3 বছর ধরে বাভারিয়ানরা আয়োজন করছে জার্মান ওপেন, যার নাম দেওয়া হয়েছে আইস সুইমিং অ্যাকুয়া স্ফেয়ার। বেশ চ্যালেঞ্জিং হলেও এখানে অংশ নেওয়া সাঁতারুরা প্রতিযোগিতাটিকে উপভোগ করছেন দারুণভাবে। সুইমিং পুলে গতির ঝড়ের কথা বললে নিঃসন্দেহে মাইকেল ফেলপসের নাম উঠে আসবে সবার আগে। তবে এই প্রতিযোগিতাটি যদি হয় বরফ শীতল পানিতে, তাহলে বোধহয় হাসি মুখে তা ফিরিয়ে দেবেন এই মার্কিন জলদানব। কিন্তু গেল 3 বছর ধরে জার্মানির বাগহাউসেনে এই কঠিন চ্যালেঞ্জটি বেশ উপভোগ করে আসছেন একদল সাঁতারু। বছরের এই সময়টা নানা রকম অদ্ভুত আর চ্যালেঞ্জিং সব ক্রীড়ার মধ্য দিয়ে পার করে বাভারিয়ানরা, যার ব্যত্যয় ঘটেনি এবারও। চলছে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় সাঁতারুদের গতির ঝড়, শীতে কাঁপছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তারপরও লক্ষ্যে অবিচল প্রতিযোগীরা। এটা কতটা ঠান্ডা এখানে নামার পরই তুমি বুঝবে, শরীরটা একেবারে জমে আসে। সবচেয়ে বেশি কষ্ট হয় পুল থেকে ওঠার ঠিক 5 মিনিট পর। ঠান্ডায় সাঁতার কাটতে আমার অসাধারণ লাগে, তবে ব্যক্তিগত ইভেন্টের চেয়ে যখন দলগতভাবে খেলি তখন বেশি মজা হয়। এই অনুভূতিটা অনেক কষ্টের পর কোনো কিছু জয় করার মতো, যেন মনে হয় পুরো শরীরটা এই পরীক্ষা দিচ্ছে। এটা সত্যি ভালো অনুভূতি। কঠিন এই চ্যালেঞ্জে অংশ নিতে হয় প্রতিযোগীদের নিজ দায়িত্বে। পুলে নামার আগে আয়োজকদের কাছে জমা দিতে হয় একটি এফিডেভিট ফর্ম, যেখানে গেল 1 বছর -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কমপক্ষে 500 মিটার সাঁতার কাটার নিশ্চয়তা প্রদান করেন প্রতিযোগীরা, তবেই মিলে অংশ নেয়ার ছাড়পত্র। তারা আর 10টা মানুষের মতোই সাধারণ, এবং আমিই তাদের আবিষ্কার করেছি এই খেলার জন্য। তবে এই তাপমাত্রায় এতদূর সাঁতরে যাওয়াটা সত্যিই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তৃতীয় আইস সুইমিং অ্যাকোয়াস্ফিয়ার জার্মান ওপেনে ব্যক্তিগত ও রিলে এই 2 ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসএম ইকবাল, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে দারুণ রোমাঞ্চিত অভিষেকের অপেক্ষায় থাকা তাসকিন, বাংলাদেশের ব্যাপারে সতর্ক ব্ল্যাক ক্যাপরা। টেস্ট সিরিজেও টাইগারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মন্তব্য সাবেক কিউই অলরাউন্ডার স্কট স্টাইরিসের। বাউন্সি উইকেটে খেলা বাংলাদেশের জন্য হবে চ্যালেঞ্জিং। ফিফা বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, 2026 সাল থেকে 32 দলের পরিবর্তে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48 দলের অংশগ্রহণে। লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, বর্ষসেরা কোচ লিস্টারের ক্লদিও রানিয়েরি। এবং প্লে অফে অংশ না নেয়ায় প্রিমিয়ার লিগ ফুটবল থেকে অবনমিত ফেনী সকার ও উত্তর বারিধারা। অফের ডিসিপ্লিনারি কমিটির সভায় সিদ্ধান্ত, 2 ক্লাবকে 5 লাখ টাকা করে জরিমানা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।